তো আবারও সবাইকে স্বাগতম। আমরা এখন যেটা শুরু করব সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং 4। তো ওয়ার্ড প্রসেসিং 4 এর জন্য আমি একটু সময় চেয়ে নিচ্ছি। ওয়ার্ড প্রসেসিং 4 এ আজকে যেটা আমরা পড়ব সেটা ওয়ার্ড প্রসেসিং 4 এর সিলেবাস অনুসারে আমরা একটু সময় নিচ্ছি। সেটা হচ্ছে ভাপার লগ স্কাউরিং এবং এস্টিমেশন অফ স্কাউরিং ইফেক্ট, সেটা আজকে আমরা দেখব। তো এখন আমরা একটু দেখি, আমরা একটু শেয়ার করছি আবারও তোমাদের সাথে। সেটা হচ্ছে একটু সময় লাগবে আমার। ও, কোথায় গেল? এক মিনিট, হ্যাঁ, আমি একটু শেয়ার করছি। ওকে ওকে, হোপফুলি সবাই দেখতে পাচ্ছ। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভাপার লগ স্কোয়ারিং এন্ড এস্টিমেশন অফ স্কোয়ারিং ইফেক্ট, লেকচার 2 ওয়ার্ড প্রসেসিং টেকনোলজি 4 এর। এটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, প্রত্যেকটাতেই দেখতেছি আজকে। সো আমরা স্কাউরিং সম্পর্কে জেনেছি যে স্কাউরিংটা হচ্ছে যে আমাদের কথা থেকে তেল চর্বিগুলো রিমুভ করার নামে আমরা স্কাউরিং পড়েছি, কনভেনশনাল স্কাউরিং পড়েছি। আমরা আজকে যেটা পড়বো ভাপার লক স্কাউরিং এবং সেটার এস্টিমেশন প্রক্রিয়াগুলি। তো ভাপার লক শব্দটা দিয়ে আমরা কি বুঝতেছি, যে আমাদের যে ভাপারটা হবে সেটাকে একটা লক কন্ডিশনে আমরা রাখবো। অর্থাৎ বলা হচ্ছে যে ভাপার লক স্কাউরিং সিস্টেম ইজ ক্যারিড আউট ইন কন্টিনিউয়াস হাই প্রেসার ক্রিয়ার সাচ এজ ইন ভাপার লক প্রেসার ভেসেল of mother and pet for working in pressure lock unit। আমরা যদি দেখি ফেব্রিক ইজ স্কোয়ার্ড এন্ড ওপেন উইথ ফর্মে এখানে হয়ে থাকে। আলটিমেট কি, যে মাদার এবং প্যাট এটাকে আবিষ্কার করেন। এটা একটা ইউনিট, লকড ইউনিট, সিলড ইউনিট, যেখানে ভাপার প্রেসার দিয়ে কাজ করা হয়। সো ভাপার লক ইউনিট মেশিনটা কিরকম? তো ভাপার লক ইউনিট মেশিনটা যদি আমরা একটু দেখে নিই, ঠিক এরকম। যে ভাপার লক মেশিনটা, যে এই যে চেম্বারটা রয়েছে ভাপার লক চেম্বারটা, এটা সিল্ড চেম্বার এবং এখানে প্রচন্ড টেম্পারেচার এবং প্রেসার কন্টিনিউ করা হয়। তো যার মাধ্যমে আমরা খুব কম সময়ে আমরা স্কাউরিংটা করে ফেলতে পারি। তো সেটাই আমরা একটু দেখব। তার আগে বলা হচ্ছে যে আমরা যদি একটু দেখি যে ইন ভাপার লক মেশিন বলা হচ্ছে যে ইউনিট হুইচ ইজ ইসেনশিয়ালি হাই প্রেসার স্টিমার। একটা হাই প্রেসার স্টিমার ফেব্রিক এন্ট্রি এন্ড এক্সিট ইজ থ্রু এ হাইড্রোলিক সিলিং হেডস। মানে কোনোভাবেই যেন এতটুকু প্রেসার এবং টেম্পারেচার বেরোতে না পারে। সো দিস হেডস আর সাধারণত পিটিএফ ডায়াগ্রামের হয়ে থাকে, where pressure is higher than the chamber pressure. The pressure unit may be 2 atmosphere and temperature 134 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা নরমালি কততে স্কাউরিং করে থাকি? মূলত 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 90 ডিগ্রি সেন্টিগ্রেড, and the reaction time is only 90 to 120 ডিগ্রি সেন্টিগ্রেড সেকেন্ড। তো আমরা সাধারণত কনভেনশনালের ক্ষেত্রে আমাদের মিনিমাম আধা ঘন্টা লাগে স্কাউরিং করতে। The capacity of the machine is around 200 meter per meter, which is allows the fabric speed 120 meter per minute allow করা হয় সাধারণত, যদিও 200 meter per। So solvent scouring system, the combined process and scouring caustic soda and the ব্লিচিং পারক্সাইড আমরা দেখেছি যে সলভেন্ট স্কাউরিং এর ক্ষেত্রে সলভেন্ট ইউজ করা হয়, কম্বাইন্ড এর ক্ষেত্রে কাস্টিক সোডা সহ করা হয়। বাট এখানে যেটা করা হচ্ছে, এখানেও সব কম্বাইন্ড থাকছে, অর্থাৎ কাস্টিক সোডা থাকছে, কিন্তু সিস্টেমটা একটু ভিন্ন। In Bhapalog scouring system, the pen with cloth is passed through the Bhapalog chamber continuously after impregnation with 3 or 4 solution of caustic soda and hydrogen peroxide 50%. So আমরা যদি পরের স্লাইডে দেখি, যে চিত্রটার কথা আমরা বললাম, যে ভাপারলকের ক্ষেত্রে কি, যে ইন ভাপারলক ইউনিট হিটেড ইজ 134, সেটা আমরা জানি, 30 psi 2 atmosphere and ডুয়েল পিরিয়ড 120 সেকেন্ড। দেখো যে প্রথমে কি হয়, ফেব্রিকটা এখানে কাস্টিক সোডা চলে আসে, এখানে কাস্টিক সোডা স্যাচুরেশন হয়। কাস্টিক সোডা স্যাচুরেশন হওয়ার পর ফেব্রিকটা বা অ্যালকালি সলিউশন যা যা আছে আমাদের, স্যাচুরেশন হওয়ার পর ফেব্রিকটা কোথায় চলে যায়, একটা ক্লোজড ভাপার লক ইউনিটে চলে যায়। সেখানে আমাদের 134 ডিগ্রি টেম্পারেচার, 30 psi প্রেসার, যার ফলে এখানে যখন ফেব্রিকটা কতক্ষণ থাকে, 90 থেকে 120 সেকেন্ড, 2 মিনিটের মতো থাকে। তো হাই প্রেসারে এবং স্টিমের ফলে এখানে অ্যালকালিটা তখন কি করে কাজ করে, অর্থাৎ আমার যে সলিউবল ম্যাটেরিয়াল তেল চর্বিগুলো আছে সেগুলোকে রিমুভ করে দেয়।
তারপর সেটা কি হয়, বের হয়ে কোথায় চলে যায়, আমাদের হট ওয়াশ এবং কোল্ড ওয়াশ এন্ড নিউট্রালাইজেশনে। হট ওয়াশ দিব প্রথমে গরম পানি দিয়ে, তারপর কোল্ড ওয়াশ ঠান্ডা পানি দিয়ে, এবং শেষে যেহেতু এটা অ্যালকালাইন মিডিয়াম থেকে আসছে এখানে নিউট্রালাইজেশন হচ্ছে। কনভেনশনালের সাথে এটার পার্থক্য হচ্ছে কনভেনশনালটা সাধারণত অ্যাটমসফেরিক টেম্পারেচারে করা হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রায় 30 মিনিট ধরে, কিন্তু এখানে যেটা করা হয় এটা করা হচ্ছে একটা ক্লোজড ভেসেল ইউনিটে প্রায় 90 থেকে 120 সেকেন্ডের মধ্যেই। সো মাদার এবং প্লাট এটাকে কন্টিনিউয়াস, দেখো এখানে একটা সুবিধা হচ্ছে যে ফেব্রিকটা কিন্তু রোলারের মাধ্যমে ওপেন উইথ ফর্মে কন্টিনিউয়াসলি যাচ্ছে এবং সবখানে কিন্তু একটা টেনশন বজায় থাকতেছে। ওকে, নাও তো এখানের প্রসেস প্যারামিটারস গুলো যদি আমরা একটু দেখি, যে কাস্টিক সোডা স্যাচুরেশন, সাধারণত আমরা কতটুকু কাস্টিক সোডা ইউজ করি, আমার 3 থেকে 4 গ্রাম, এটা কনভেনশনালও ইউজ করে থাকি। তো H2 পারক্সাইড 2 থেকে 4%, হোয়াইটিং এজেন্ট, কাস্টিক সোডা স্যাচুরেশন প্রথম বার, তারপর ভাপার লগ ইউনিট দ্বিতীয় বার, সেখানে কি থাকছে যে স্টিম প্রেসার 30 psi, টেম্পারেচার 134 এবং টাইম 90 থেকে 120 সেকেন্ড। হট ওয়াশ দিচ্ছি 80 ডিগ্রিতে, হ্যাঁ, সেকেন্ড হট ওয়াশ 12 থেকে মিনিট, এবং কোল্ড ওয়াশ দিচ্ছি, ওয়াশিং দিচ্ছি, শেষ। এই ছিল আমাদের প্যারামিটারস, এখানকার প্রসেস প্যারামিটারস। নাও আমরা এখন যেটাতে ফোকাস করব সেটা হচ্ছে যে এস্টিমেশন অফ স্কাউরিং ইফেক্ট। তো আমরা স্কাউরিং নানাভাবেই করতে পারি, কনভেনশনাল করতে পারি, সলভেন্ট করতে পারি, ভাপার লগ করতে পারি। ওকে, এখন যে কথাটা হচ্ছে সে কথাটা হচ্ছে যে স্কাউরিং ইফেক্টটা আমরা কিভাবে আনবো বা কিভাবে মেজার করব, যে এটা আমরা কিভাবে বুঝবো যে এই ফেব্রিকটা স্কাউরিং হয়েছে কি হয় নাই। তো স্কাউরিং এর ফলে কিছু চেঞ্জ হয়, তো সেই চেঞ্জ গুলো আমাদেরকে জানতে হবে, বা সেই চেঞ্জ গুলো যদি আমরা ডিটেক্ট করতে পারি তাহলেই কিন্তু আমাদের ফেব্রিকটা স্কাউরিং হয়েছে কিনা আমরা বুঝতে পারবো। সো এই ফেব্রিকটা স্কাউরিং হয়েছে কিনা সেটার জন্য আমাদের কিছু মেথড রয়েছে, যেমন ডিটারমিনেশন অফ ওয়েট লস, অ্যাবজর্বেন্সি টেস্ট। অ্যাবজর্বেন্সি টেস্টের অনেকগুলো রয়েছে, ইমারশন, ড্রপ টেস্ট, স্পট টেস্ট, উইকিং টেস্ট, মেজারমেন্ট অফ প্রোটিন কন্টেন্ট, মেজারমেন্ট অফ ওয়াক্স কন্টেন্ট, মেজারমেন্ট অফ মিথিলিন ব্লু অ্যাবজর্পশন টেস্ট, কপার নাম্বার, এটসেট্রা। সো আমাদের চিন্তা করতে হবে যে স্কাউরিং এর ফলে কি কি চেঞ্জ হয়, সেই চেঞ্জ গুলিকে যদি আমরা অ্যাসেস করতে পারি তাহলে কিন্তু সহজেই আমরা যে ফেব্রিকটা স্কাউরিং হয়েছে কিনা সেটা চেক করব। ফ্যাক্টরিতে আমরা কি করে থাকি সাধারণত, যে হাতে 2 ফোঁটা পানি নিয়ে ফেব্রিককে পানি খাওয়াই, যে বলি ফেব্রিকটা পানি খাচ্ছে কিনা, যেটাকে আমরা অ্যাবজর্বেন্সি টেস্ট নামে অ্যাবজর্বেন্সি টেস্ট বলতেছি, অ্যাবজর্বেন্সি টেস্টে ড্রপ টেস্ট বলতেছি। ওকে, আমরা দেখবো সেগুলো। তো প্রথমে চলে যাওয়া যাক ডিটারমিনেশন অফ দ্য ওয়েট লস। আমরা কি জানি যে কটনের ভিতরে আমাদের প্রায় কত পার্সেন্ট, 96% পিওর কটন, এবং বাকি পার্সেন্ট 96 বা 94, এবং বাকি যে পার্সেন্টেজটা রয়েছে 6 থেকে 4%, সেটা হচ্ছে ইম্পিউরিটিস। তো ইম্পিউরিটিসটা কি হবে, স্কাউরিং করলে সাধারণত চলে যাবে। তাহলে চলে গেলে কি হবে, কোনো একটা স্যাম্পলের ওয়েট লস হবে। তাহলে ওয়েট লসটা কিভাবে বের করা হয়, বিফোর ওয়েট, স্কাউরিং এর পূর্বে ওজন নেওয়া হয়, সেই স্যাম্পলটা স্কাউরিং করে ওজন নেওয়া হয়, বাই বিফোর ওয়েট লস স্কাউরিং ওজন। তাহলে সেটার পার্সেন্টেজ করে আমরা পাবো কি, যে কি পরিমাণ স্কাউরিং এর ফলে ওজন হারাইলাম। এটা কিভাবে করা হয়, দেখো প্রথমে স্যাম্পলটাকে কেটে নেওয়া হয়, একটা নির্দিষ্ট আয়তনে হতে পারে, তবে একটা নির্দিষ্ট ওজনে, মনে করো 5 গ্রাম, বা 5 গ্রাম একুরেট না হলেও 5.2 গ্রাম, যাই হোক না কেন, সেটাকে আমরা কি করব, ওভেন ড্রাই ওয়েট নিব। ওভেন ড্রাই ওয়েট মানে হচ্ছে 115 ডিগ্রি সেন্টিগ্রেডে স্যাম্পলটাকে 10 থেকে 15 মিনিট রাখবো। তাহলে কি হবে, তার ভিতরে যে সমস্ত ময়েশ্চার আছে, ওয়াটার মলিকুল আছে, সেই ওয়াটার মলিকুল এবং ময়েশ্চার গুলো কি হবে, রিমুভ হয়ে যাবে, উড়ে চলে যাবে। ওকে, তো যখন উড়ে যাবে তখন শুধুমাত্র অ্যাকচুয়াল ফেব্রিকটাই থাকবে, তখন আমরা তার ওজন নিলাম, মনে করো 5.02 গ্রাম। এরপরে আমরা কি করতেছি, স্কাউরিং করলাম। স্কাউরিং করা শেষ হলো, যে পদ্ধতিতেই করি না কেন, স্কাউরিং হওয়ার শেষ করে আবার সেটাকে কি করব, আমরা ড্রাই ওয়েট, ওভেন ড্রাই ওয়েট নিব। ওভেন ড্রাই ওয়েট নিলে মনে করো তখন পেলাম 4.80 গ্রাম। তো এখন তাহলে কি 5.02 থেকে 4.80 গ্রাম, বা এখানে যেটা দেওয়া আছে সেটাই হতে পারে, বিয়োগ করব। বিয়োগ করলে আমরা বুঝতে পারবো যে কত পার্সেন্ট ওয়েট লস হয়েছে। তাহলে স্ট্যান্ডার্ড রেঞ্জ অফ দ্য ওয়েট লস হচ্ছে 4 থেকে 8%, কারণ আমরা জানি 96 থেকে 94 কি এই পরিমাণ আমাদের পিওর কটনই আছে, তাহলে এইটুক গেলে মোটামুটি বুঝবো যে হ্যাঁ স্ট্যান্ডার্ড রেঞ্জে আছে। ওকে, কিন্তু
যদি 4% এর নিচে হয় তার মানে কি সেখানে যে আমাদের ইম্পুরিটিস গুলি থাকার ছিল সেগুলোই আছে, সেগুলো ভালো মতো রিমুভ হয়নি। অথবা যদি 8% এর বেশি হয়ে যায় তাহলে কি 96 বা 94 6% ইম্পুরিটিস তার আরো বেশি চলে যাচ্ছে, তার মানে কি আমার কটন যেটা আছে সেটা কি ড্যামেজ হয়েছে। ওকে, সো এটা হলো আমাদের ডিটারমিনেশন অফ ওয়েট লস। তাহলে এই ওয়েট লস দিয়েও আমরা বের করতে পারি যে আমার ফেব্রিকটা স্কাউরিং হয়েছে কি হয়নি। নাও our second method, অ্যাবজর্বেন্সি টেস্ট। এটা সবচেয়ে বেশি আমরা করে থাকি। অ্যাবজর্বেন্সি টেস্ট কি, যে পানি অ্যাবজর্ব করে কিনা। তো পানি অ্যাবজর্ব করে কিনা আমরা সবচেয়ে বেশি যেটা করে থাকি সেটা হচ্ছে ড্রপ টেস্ট, যেটা ফ্যাক্টরিতে করে থাকি। ড্রপ টেস্টটা কি, প্রথমে যদি ড্রপ টেস্টটাই পড়ি, যে ড্রপ টেস্টটা কি, যে বলা হচ্ছে ইন এ পিপেট ওয়াটার ইজ টেকেন, ওয়াটার ড্রপ এন্ড, আমরা আর পিপেট দিয়ে কই নেই, হাত দিয়ে নেই। স্কোয়াড ফেব্রিক ইজ অ্যাবজর্পশন, ওয়াটার ইজ ড্রপ এন্ড অবজার্ভ ভিজুয়ালি। ফেব্রিকের উপর কি পানি ড্রপ দিই, তারপর ভিজুয়ালি দেখি যে ফেব্রিকটা পানি খাচ্ছে কিনা। এবং আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে টাইমটা মাপবো, যে কত সেকেন্ডে, কত মিলি সেকেন্ডে ফেব্রিকটা পানি খাচ্ছে। যে স্ট্যান্ডার্ড টাইম ফর দ্য অ্যাবজর্পশন 0.5 থেকে 0.8 সেকেন্ড আপ টু 1 সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডের ভিতরে যদি, অর্থাৎ 0.5 থেকে 0.8 সেকেন্ড বা আপ টু 1 সেকেন্ডের ভিতরে যদি সেটা কি পানি খায়, পানি অ্যাবজর্ব করে, তাহলে বুঝবো যে হ্যাঁ স্কাউরিং হয়েছে। কিন্তু আরো বেশি যদি সময় লাগে তাহলে কি আমাদের সেটা স্কাউরিং হয়নি ভালো করে, তাই না? আমরা যখন স্কাউরিং করব তখন, বা আমাদের যখন হাতের কাছে যে ফেব্রিক গুলো আছে সেগুলো তো আমরা পানি দিয়ে দেখতে পারি যে কতখানি পানি খাচ্ছে বা কি অবস্থা। সো বলা হচ্ছে যে যেমন স্যাম্পল এক্সাম্পল হিসেবে যে 6 সেকেন্ড লেগেছে একটা স্যাম্পলের পানি খেতে, তার মানে কি সেটা ভালো স্কাউরিং হয়নি। আমাদের উদ্দেশ্য ছিল যে কত দ্রুত পানি খাচ্ছে, যে যত দ্রুত পানি খাবে, খুব দ্রুত যদি খায় তাহলে সেটা আবার ওভার হয়ে গেছে, আবার বেশি দ্রুত যদি বেশিক্ষণ না খায় 2-3 মিনিট লাগে তাহলে তো সেটা হয়নি। সো আমাদের এখানে স্ট্যান্ডার্ড রেঞ্জটা হচ্ছে 0.5 থেকে 1 সেকেন্ড পর্যন্ত, বা হাফ সেকেন্ড থেকে 1 সেকেন্ড পর্যন্ত, এর ভিতরে যদি খায় তাহলে আমরা ধরে নিব যে সেটা ভালো হয়েছে। এটা আমরা ফ্যাক্টরিতে করে থাকি। নাও আমাদের যেটা আরেকটা রয়েছে যে ইমারশন টেস্ট। ইমারশনটা কি, যে চুবানো বা ডুবে যাওয়া যেটা বলা হয়ে থাকে, যে আমরা কয়েকদিন আগে দেখলাম যে বুড়িগঙ্গায় লঞ্চ ডুবে গেছে, বা তোমাকেও যদি হাত পা বেঁধে ফেলে দেওয়া হয় পুকুরে, তুমি কতক্ষণের মধ্যে ডুবে যাবা। তো ঠিক তেমনই ভাবে আমাদের ইমারশন টেস্টটা হচ্ছে যে স্যাম্পল আমরা কি করব, ফেব্রিক থেকে 1 × 1 সেন্টিমিটার স্কোয়ার সাইজে কেটে নিব। 1 × 1 সেন্টিমিটার স্কোয়ার করে কেটে নেওয়ার পর সেটাকে পানির উপর ছেড়ে দিব। যে পানির উপর ছেড়ে দিলে সেটা কি দেখবো যে সেটা পানি অ্যাবজর্ব করে সাধারণত নিচের দিকে চলে যাওয়ার কথা। তাহলে সেটা পানি অ্যাবজর্ব করে কতক্ষণে নিচের দিকে চলে যাচ্ছে বা ভিজে যাচ্ছে, নিচে ডুবে যাচ্ছে বা ভিজে যাচ্ছে, সেটাকে আমরা বলতেছি ইমারশন। তো সাধারণত 5 সেকেন্ডের ভিতরে এই কেসটা ঘটে থাকে। তো 5 সেকেন্ড রেঞ্জ, এর যদি কম সময় নেয় তাহলে বেশি হয়েছে, আর যদি বেশি হয় তাহলে সেটা বেশি সময় নিলে তো হয়নি। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন 4.75 সেকেন্ড, তার মানে এটা মোটামুটি স্কাউরিং হয়েছে আমাদের। সো ইমারশন টেস্টটা হচ্ছে যে ছোট ছোট করে ফেব্রিকের টুকরা কেটে পানিতে ছেড়ে দিব এবং টাইম দেখবো ঘড়িতে কত সময়ের মধ্যে ডুবে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ইমারশন টেস্ট। এগুলো হচ্ছে অ্যাবজর্বেন্সি টেস্টের একটা আহ, ভাগ। ওকে, আমরা নেক্সট যদি যাই, যে স্পট টেস্ট। স্পট টেস্টটা কিরকম, যে আমাদের স্পটটা কিরকম আসলে দেখাবে হবে, যে বলা হচ্ছে ইন এ পিপেট 1% ডিরেক্ট ডাই কংগ্রেট। আমরা অনেক সময় কি করি, যে আমাদের কালারটা কিরকম আসবে সেটা দেখার জন্য সাধারণত ফিল্টার পেপারের উপর কি করি, ডাইয়ের ফোঁটা ফেলি, তাই না? তোমরা যারা ডাইং এ কাজ করো, তো তখন কি হয়, সেখানে একটা সার্কেল তৈরি হয়। বলা হচ্ছে ইন পিপেট ইন এ সলিউশন 1% ডিরেক্ট ডাই কংগ্রেট ইজ টেকেন এন্ড ড্রপলেট অফ এ সলিউশন পুট অন দা different places of the fabric if the shape of the absorption area on the fabric is observed। মনে করো কি ড্রপ দিয়ে আমরা কি করলাম, কোন একটা স্কার্ট ফেব্রিকের উপর আমরা কি করছি, যে এটা ড্রপ দিয়ে স্কার্ট ফেব্রিকের উপর এক ফোঁটা ফেললাম। তো ফোঁটাটা তখন দেখবো যে কিভাবে ছড়িয়ে যাচ্ছে। যদি কমপ্লিটলি রাউন্ড করে ছড়িয়ে যায় তখন সেটাকে গুড স্কাউরিং। যদি স্কাউরিংটা ভালো না হয়, মোটামুটি সেটা আনইউনিফর্ম এরকম হলে আনইউনিফর্ম স্কাউরিং। এবং যদি এখানে যেখানে সেখানে লেগে থাকে সেটাকে আমরা আনইভেন স্কাউরিং বলি। তাহলে এভাবেও ভিজুয়ালি কিন্তু আমরা দেখে সেটাকে করতে পারি। তারপরে আমাদের আরো দুটো টেস্ট, আরো কিছু টেস্ট রয়েছে, দুটো না। সো টেস্ট হচ্ছে যে কলাম টেস্ট অথবা উইকিং টেস্ট। এটা কথা আমি বারবার বলি যে আমরা যখন ইয়েতে চলে যাই, অর্থাৎ আমাদের যখন আমাদের বাসায় যেমন এখন বন্যা, বা অনেকের বাসাতেই এখন বন্যা, বা ছোটবেলায় আমরা কি করেছিলাম, যখন খাল পার হচ্ছিলাম বা যে কোনো কারণেই হোক,
আমাদের নিজের অসঙ্গতি আর বা সামর্থ্যের বাইরেই হোক না কেন, আমাদের প্যান্ট কি পানির সাথে যখন লাগে একটু, তখন কি এত যতটুকু লাগে তার চেয়ে বেশি কি ভিজে যায়। হ্যাঁ, তাহলে এই যে ভিজে যাচ্ছে, তো পানিটা কি হচ্ছে এতটুকু নিচে লাগছে কিন্তু এই পর্যন্ত ভিজে গেছে কিভাবে? তো পানিটা কি অ্যাবজর্ব করে উপরে উঠে, সেটাকে আমরা উইকিং টেস্ট বলছি বা কলাম টেস্ট বলছি। এই টেস্টের জন্য কি করতে হবে আমাদের, 18 গুণন 5 সেন্টিমিটারের আমাদের একটা স্যাম্পল কেটে নিতে হবে। 18 গুণন 5, এটার উইথ 5 এবং এদিক দিয়ে 18। কেটে নেওয়ার পর 1 সেন্টিমিটার আমরা কি করছি, পানির নিচে দিচ্ছি। 1 সেন্টিমিটার পানি নিয়ে দিয়ে সেটাকে একটা স্ট্যান্ডের সাহায্যে বেঁধে রাখতেছি এবং দেখতেছি পানিটা কত দূর উঠতেছে। যদি স্কাউট প্লিজ স্যাম্পল হয় সেক্ষেত্রে এইখানে কালার ডাই ইউজ করা বেটার, কারণ যখন এই স্যাম্পলটা এখানে দিব, যখন পানি শোষণ করে তাহলে সেটাকে আস্তে আস্তে উপরে উঠবে, কত দূর উঠতেছে সেটা সহজেই আইডেন্টিফাই করা যাবে। তো সেই কত দূর উঠতেছে সেটা থেকে আমরা সহজেই বুঝতে পারবো যে ফেব্রিকটা যদি আমার স্কার্ট ব্লিচ হয় তাহলে সেটা কি পানি অ্যাবজর্ব করে উপরে উঠে যাবে, আর যদি স্কার্ট ব্লিচ না হয় তাহলে সেটা পানি অ্যাবজর্ব করবে না। তো সেটাই বলা হচ্ছে যে মোটামুটি দেখো স্ট্যান্ডার্ড রেঞ্জ হচ্ছে 30 থেকে 50 মিমি, যে 30 থেকে 50 মিমি পর্যন্ত যদি ওঠে তাহলে আমরা ধরে নিব সেটা স্ট্যান্ডার্ড রেঞ্জের ভিতরে আছে, অর্থাৎ স্কাউরিং হয়েছে। মনে করে একটা স্যাম্পল রেঞ্জ 30, তাহলে সেটা হয়েছে। আবার আমরা অনেক ক্ষেত্রে হয় না, তার মানে কি যেটা স্কাউরিং হয়নি তার সেটার পানিটা উপরে উঠবে না, সেটা পানি শোষণ করবে না। তো এটাকে আমরা কলাম টেস্ট বলছি, ফ্যাক্টরিতে এটা উইকিং টেস্ট নামেও পরিচিত। বিশেষ করে যখন পলিস্টার ফেব্রিক ডেলিভারি করা হয় সেটার স্পেশাল ফিনিশ দেয়, যে উইকিং ফিনিশ বলে, ফ্যাক্টরিতে পরিচিত যে উইকিং ফিনিশ দিয়ে দেয়। তো উইকিং ফিনিশ দিলে কি হবে, যে আমাদের খেলোয়াড়দের যে জার্সি বা পলিস্টারের যে ম্যাটেরিয়াল গুলো সেগুলো কিন্তু সাধারণত পানি শোষণ করে না। কারণ আমরা জানি পলিস্টারের ময়েশ্চার অ্যাবজর্বেন্সি 0.4, তার মানে কি সেখানে রিগেইন সেটা কি পানি শোষণ করবে না। তো সেক্ষেত্রে কিভাবে পানি শোষণ করছে, যে আমাদের যে জার্সি বা এগুলোতে উইকিং ফিনিশটা দিয়ে দেওয়া হয়, যার কারণে ফেব্রিকটা কি তখন পানি শোষণ করে। তো এই ছিল আমাদের অ্যাবজর্বেন্সির উপরে, অ্যাবজর্বেন্সি বেসড যে টেস্টগুলি, সেই টেস্টগুলির কথা। এখন আমরা একটু দুটি ভিন্ন টেস্টের দিকে যাব। সেই দুটো টেস্ট হচ্ছে একটা কপার নাম্বার টেস্ট, অর্থাৎ কোয়ালিটেটিভ। এতক্ষণ ধরে কোয়ালিটেটিভ যেটাকে মেজার করছি অর্থাৎ প্রকাশ করছি কিন্তু নাম্বার বলছি না, এখন যেটা চলে যাব সেটা হচ্ছে আমাদের নাম্বারিং এর মাধ্যমে, অর্থাৎ কোয়ান্টিটেটিভ টেস্ট। তো এই কোয়ান্টিটেটিভ টেস্ট কিরকম, যে কপার নাম্বার টেস্ট। সো ইট ইজ এ নাম্বার, বলা হচ্ছে দেখো কিভাবে, যে দ্য রিডিউসিং গ্রুপ প্রেজেন্ট ইন ডিগ্রেডেড ম্যাটেরিয়াল। দেখো একটা কথা বলে রাখা দরকার, আমরা যখন স্কাউরিং করছি কাস্টিক সোডা এবং পারক্সাইড দিয়ে, তখন আমাদের ফেব্রিকটা কি ডিগ্রেড হয়ে যাচ্ছে, অর্থাৎ সেখানে কিছু কিছু পরিবর্তন আসতেছে। অক্সিসেলুলোজ তৈরি হচ্ছে, সেলুলোজ 1 2 3 4 ইত্যাদি সৃষ্টি হচ্ছে। তার মানে সেলুলোজের গঠনে একটু চেঞ্জ আসছে, অর্থাৎ ম্যাটেরিয়ালটা একটু ডিগ্রেড হয়ে যাচ্ছে। তো কি পরিমাণ ডিগ্রেড হচ্ছে সেটা থেকে, সেটার উপর বেস করে আমাদের এই টেস্ট কপার নাম্বার টেস্ট, অর্থাৎ যদি বেশি ডিগ্রেড হয় তাহলে বেশি, আর যদি কম হয় তাহলে কম। সো এখানে স্কাউরিং এর ফলে সেখানে একটা রিডিউসিং গ্রুপের উপস্থিতি দেখা দেয়, যে দ্য রিডিউসিং গ্রুপ প্রেজেন্ট ইন ডিগ্রেডেড ম্যাটেরিয়াল মানে স্কাউট ব্লিচ ম্যাটেরিয়াল আর ক্যাপাবল অফ রিডিউসিং এন অ্যালকালাইন সলিউশন কপার সালফেট। তো কপার সালফেটের সাথে সে বিক্রিয়া করে হয় ইনসলিবল কিউপ্রাস অক্সাইড ইজ ফর্ম এন্ড ডিপোজিট অনটু দ্য সেলুলোজ ম্যাটেরিয়াল। তখন কি হয়, যে কিউপ্রাস অক্সাইডের সাথে বিক্রিয়া করে, সেটা কপার সালফেটের সাথে বিক্রিয়া করে কিউপ্রাস অক্সাইডের একটা আবরণ ফেব্রিকের উপরে পড়ে। তো সেই আবরণ কতটুকু পড়তেছে সেটা থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি কপার নাম্বার টেস্টে কি, যে বলা হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ কিউপ্রাস অক্সাইড formed in proportional to the amount of reducing group in the expressed by the copper number, যে পরস্পর কি সমানুপাতিক, proportional, which is defined as a gram or cubic copper reduced by copper oxide 100 গ্রাম সেলুলোজ আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশন বয়েল অ্যালকালাইন মিডিয়াম। সিম্পলি কি করা হয়, আমরা জানি যে স্কাউরিং ব্লিচিং এর ফলে ফেব্রিকটা ডিগ্রেড হয়েছে। ডিগ্রেড হয়েছে মানে সেখানে রিডিউসিং গ্রুপ উপস্থিত সৃষ্টি হয়েছে। সেই রিডিউসিং গ্রুপটা কপার সালফেটের সাথে বিক্রিয়া করে। কপার সালফেটের সাথে বিক্রিয়ার ফলে কি উৎপন্ন করতে পারে, ইনসলিবল কিউপ্রাস অক্সাইড তৈরি করে, যেটা ফেব্রিকের উপর জমে থাকে এবং সেটার মেজারমেন্টটাই হচ্ছে আমাদের কপার নাম্বার টেস্ট। সো এই কপার নাম্বার টেস্টটা আমরা কিভাবে করব একটু দেখে নেই। কপার নাম্বার টেস্টের জন্য আমাদের কিছু রিএজেন্ট প্রিপারেশন করতে হবে। সো সেই রিএজেন্ট গুলি কি কি আমরা যদি একটু দেখি। প্রথমত আমাদের লাগবে কপার সালফেট সলিউশন, যেটার সাথে বিক্রিয়া করবে, যে বলা হচ্ছে 100 গ্রাম কপার সালফেট was dissolved in deionized water and dilute 1000 মিলি, অর্থাৎ 1000 মিলিতে আমরা 100 গ্রাম কপার সালফেট দিয়ে সেটাকে ডাইলুট করে একটা সলিউশন তৈরি করলাম, কপার সালফেট সলিউশন ফার্স্ট। সেকেন্ড,
কার্বনেট বাইকার্বনেট সলিউশন আমাদের কি যে সোডিয়াম কার্বনেট এবং বাইকার্বনেট যেটা 129 গ্রাম সোডিয়াম কার্বনেট এবং বাইকার্বনেট 50 গ্রাম ভর অনুসারে ওয়াজ ডিসলভ এন্ড ডাইলুট ইনটু 1000 মিলি। এটাও কি করব সেই 1000 মিলিতে আবার ডাইলুট করব। তারপর কি বলা হচ্ছে ফসফোমোলিবাইডিক সলিউশন অ্যাসিড সলিউশন বলা হচ্ছে 100 গ্রাম সোডিয়াম মলোবাইড কি মোলিবেটেড যেটা 100 গ্রাম এবং 75 মিলি ফসফরিক অ্যাসিড 80% ডিসলভ করব কোথায় 275 মিলি কনসেন্ট্রেট H2SO4 এ এবং সেটা সব মিলিয়ে যোগ করব 1700 কত 50 মিলি পানির সাথে, তাহলে কত হয়ে যাবে কত হিসাব করলে প্রায় 2000 মিলি হয়ে গেল। ওকে, এই হলো আমাদের তিনটা সলিউশন। আরেকটা সলিউশন তৈরি করতে হবে সোডিয়াম কার্বনেট সলিউশন। 50 গ্রাম সোডিয়াম কার্বনেট ডিসলভ করতে হবে 950 মিলি পানিতে করে আমরা কতগুলো সলিউশন করলাম, চারটা সলিউশন তৈরি করলাম। ওকে, এবার প্রসিডিউর একটু খেয়াল করব আমরা প্রসিডিউরটা কিরকম। যে প্রসিডিউরে বলছে যে এয়ার ড্রাই ফাইবার ইকুইভ্যালেন্ট টু 1.5 গ্রাম। ওকে, 1.5 গ্রাম ফাইবার নিব। ওভেন ড্রাই ফাইবারস আর ডিস্টিংগুইশ ইন এ ব্লেন্ডার। যে 1.5 গ্রাম ওভেন ড্রাই ওয়েট ফাইবার নিব, সেটাকে কি করব ব্লেন্ডারে 1 মিনিট ব্লেন্ড করব নরমালি, তাহলে ভেঙে যাবে। ট্রান্সফার ইনটু ফ্লাক্স কন্টেইনিং, একটা ফ্লাক্সে তারপর নিয়ে যাব 5 গ্রাম কপার সালফেট, যে সলিউশনটা তৈরি করে রাখছি 1000 মিলি, সেখান থেকে 5 গ্রাম কপার সালফেট সলিউশন এবং 95 মিলি কার্বনেট বাইকার্বনেট সলিউশন আবার একটা 1000 মিলি তৈরি করে রেখেছি, সেখান থেকে 95 মিলি নিব আর কপার সালফেট 5 মিলি নিব। নেওয়ার পর সলিউশন ওয়্যার মিক্সড এন্ড হিটেড টু বয়েল 2 মিনিট। ফার্স্ট স্টেপ কি, স্যাম্পল নিব 1.5 গ্রাম, তারপর 5 মিলি কপার সালফেট নিব, 95 মিলি কার্বনেট বাইকার্বনেট সলিউশন নিব, তাহলে টোটাল 100 মিলি হলো। এই 100 মিলি কি করব 2 মিনিট ধরে বয়েল করব, ফুটাবো। সেকেন্ড, the mixer was poured into a flax and stirred oil, একটা ফ্লাক্সের ভিতরে ঢুকিয়ে ঘোরাবো প্রচুর পরিমাণে, and the flux was placed in a water bath at 100 degree centigrade and shaken every 15 minutes। কি করব, একটা গরম পানির বাষ্প অর্থাৎ 100 ডিগ্রি ওয়াটার বাথে আছে এরকম, সেই ফ্লাক্সটা তারপর বসাবো এবং 15 মিনিট পর পর ঝাঁকাবো। After 3 ঘন্টা the flux were removed from the bath and filtered the Buchner funnel with the suction। আমরা পরের পেজে আছে ছবিটা দেখবো, দেখে নেই। যে বলা হচ্ছে তারপর সেটা কি 3 ঘন্টা পরার পর সেটাকে আমরা কি করছি একটা বুচনার ফ্লাক্সে নিচ্ছি। এই যে এটাকে বুচনার ফানেল বলছে, এটাকে বুচনার ফ্লাক্স বলছে। এরকম অর্থাৎ চালনির মতো ঢেলে দিলে শুধু ফেব্রিকটাই বা ফাইবারটাই থাকবে, বাকি পানিটা চলে যাবে। ওকে, ছেঁকে নিলাম। দ্য ফাইবার ওয়াশ, তাহলে কি বলা হচ্ছে 3 ঘন্টা পর ছেঁকে নিলাম, তাহলে সেই ছেঁকে নেওয়া ফাইবারটা কি করছি আবার 5% সোডিয়াম কার্বনেট সলিউশন দিয়ে ওয়াশ করছি 100 মিলি দিয়ে। ওয়াশ করার পর সেটা আবার 250 মিলি হট ওয়াটারে 95 ডিগ্রি সেন্টিগ্রেডে আর কি ফ্লোটিং করে রাখছি, অর্থাৎ বয়েল করে ছেড়ে দিয়ে রাখতেছি। ওকে, তারপরে কি করতেছি, সেই ফাইবারটাকে দ্য ফাইবার অ্যালং উইথ দ্য ফিল্টার পেপার ট্রান্সফার ইনটু 500, তারপর সেই ওয়াটারটা আবার সেকে নিচ্ছি ফিল্টার পেপারের সাহায্যে। ফিল্টার পেপার সহ এখানে দিয়ে সেকে নিচ্ছি, যে কোনো প্রকার পানি ছাড়া যেন কোনো ফাইবার ম্যাটেরিয়াল ভিতরে চলে না যায়, কারণ ফাইবার ম্যাটেরিয়ালটা ডিগ্রেড, সেটা থেকে আমাদের মানটা আসবে। ওকে, 500 মিলি প্লাস্টিক বিকারে তারপর নিব এন্ড 25 মিলি অফ দা ফসফোবায়োমোলিডিক অ্যাসিড সলিউশন যেটা তৈরি করলাম 2000 মিলির মতো ওয়াজ অ্যাডেড এন্ড এ গ্লাস রড ওয়াজ ইউজ টু ম্যাক্রেট দ্য মিক্সার অয়েল। তাহলে কি সেখানে 500 মিলি একটা প্লাস্টিক বিকারে নিব, নিয়ে 25 মিলি ফসফোবায়োলিক অ্যাসিড দিব, দেওয়ার পর সেটাকে কি করব রোটেশন দিব। The mixer was transferred in a clean Buchner funnel and washed thoroughly with the water until the blue color of the fiber was removed। তো যখন এই যে ফসফোমোলোবায়োটিক অ্যাসিড দেওয়া হবে তখন কি সেটা আসলে ব্লু কালার হয়ে যাবে, তারপর সেই মিক্সারটাকে আমরা পানি ঢেলে ঢেলে ধুয়ে ফেলবো একটা বুস্টনার ফানেলে, যেন ফাইবার গুলো আবার চলে না যায়। ধোয়ার পর সেটা কি ততক্ষণ পর্যন্ত ধুবো যতক্ষণ পর্যন্ত ব্লু কালারটা চলে না যায়। ওকে, নাও the filtrate was collected and dilute approximately 700 মিলি। কোন ফিল্ট্রেটটা, যে ফিল্ট্রেশনটা আমরা করলাম একটু আগে, সেই ফিল্ট্রেট যেটা কোথায় যে পানি ঢেলে ঢেলে করলাম, সেই ফিল্ট্রেট 700 মিলি মতো করে নিব। তাহলে সেখানে কি হচ্ছে আমাদের যে রিডিউস ফাইবারটা সেটা চলে গেছে। এন্ড দ্য সলিউশন ওয়াজ টাইট্রেট, তারপর সেই সলিউশনটাকে আমরা কি করছি ফাইবারের সলিউশনটাকে টাইট্রেশন করছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে, যেখানে ইন পয়েন্ট হচ্ছে পিঙ্ক,
সো কতটুকু পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগছে সেটার জন্য, সেই সলিউশনটার জন্য, সেটা থেকে আমরা পাবো আমাদের কাঙ্ক্ষিত কপার নাম্বার। সো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে copper number was calculated by the equation copper number is equal to 6.36 V minus B by W into N. V হচ্ছে কি? The volume of the potassium permanganate যতটুকু লাগবে, and the volume of the potassium solution titrated a blank material. দেখো এখানে প্রথমে একটা পানি দিয়ে ব্ল্যাঙ্ক ম্যাটেরিয়াল চালাতে হয়, অর্থাৎ শুধু পানি দিয়ে চালাতে হয়। একটা তো আমরা চালাচ্ছি যে অনেকগুলো ফাইবার ধোয়ার পর ক্রাশ করার পর যে ওয়াটারটা পেলাম বা ফাইবার সাবস্টেন্সটা সহ যে ওয়াটারটা, সেটাতে একটা নর্মাল ওয়াটারটাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে টাইট্রেট করতে হয়, একটা ব্ল্যাঙ্ক স্যাম্পল। সেটাতে নর্মাল ওয়াটারটাকে, একটা ব্ল্যাঙ্ক স্যাম্পলকে করতে কতটুকু পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগছে। আরেকটা হচ্ছে যে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগতেছে, এবং আরেকটা হচ্ছে বি, দুটো হলো, একটা ওয়াটারের, একটা আমাদের টাইট্রেশনে। এন্ড নরমালিটি হচ্ছে 0.15 এন্ড দ্য ওভেন ড্রাই ওয়েট অফ দ্য পাল্প ফাইবার ইজ হচ্ছে যতটুকু 1.5 গ্রাম। তো এটা দিয়ে মোটামুটি আমাদের যে রেজাল্ট আসবে সেটাই কপার নাম্বার। স্ট্যান্ডার্ড কপার নাম্বার পিওর সেলুলোসের জন্য 0.05, কটনের জন্য 0.9, ব্লেসড কটন 0.3 এক্সেট্রা। এটা আমরা ভালো করে বুঝি নাই, আবার একটু বলি। আমাদের এখনো হাতে 9 মিনিট সময় আছে, 9 মিনিটে এটা পড়বো, পরবর্তীতে আবার একটা টেস্ট দেখবো। ফার্স্ট অফ অল কপার নাম্বার টেস্টটা হচ্ছে, যেহেতু ডিগ্রেডেশন হয় সেহেতু যে রিডিউসিং ম্যাটেরিয়ালটা থাকে সেটা কপার সালফেটের সাথে বিক্রিয়া করতে পারে। ওকে, তাহলে এখন আমরা সলিউশন তৈরি করলাম। সলিউশন তৈরি করার পর এখন কি করছি, স্যাম্পলটাকে আমাদের ট্রিটমেন্ট করতেছি। প্রথমে কি করতেছি, 1.5 গ্রাম স্যাম্পল নিচ্ছি, সেই স্যাম্পলটাকে কি করতেছি 5 মিলি কপার সালফেট এবং 95 মিলি সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করছি 2 মিনিট। তারপর সেটাকে কি করছি, একটা ফ্লাক্সে নিচ্ছি এবং বয়েল করছি প্রায় 3 ঘন্টা ধরে, এবং 15 মিনিট পর পর ঝাঁকাচ্ছি। তারপর সেটাকে কি করতেছি 100 মিলি কার্বনেট এবং দিয়ে ধুয়ে ফেলছি, এবং গরম পানিতে সেটাকে ভিজিয়ে রাখতেছি, ফ্লোটিং করে রাখছি। তারপর কি করতেছি, ফাইবার অ্যালং উইথ দ্য ফিল্টার পেপার দিয়ে ছেঁকে নিচ্ছি এবং ট্রান্সফার করছি সেই ছোট ছোট ফাইবার গুলো সহ একটা প্লাস্টিক বিকারে। এন্ড 25 মিলি ফসফোবায়োটিক অ্যাসিড সলিউশন অ্যাড করছি সেখানে, এবং গ্লাস রডের সাহায্যে সেটাকে নাড়তেছি। The mixture was transferred in the clean butcher funnel and washed thoroughly with the water until the blue color. তো সেখানে এই পলিবায়োটিক অ্যাসিড দেওয়ার ফলে সেখানে ব্লু কালার হবে। তারপর একটা বুস্টনার ফানেলে আমরা কি করব, সেটাকে ছেঁকে নিব, পানি ঢেলে ঢেলে ঢালবো যতক্ষণ পর্যন্ত ব্লু কালারটা ফাইবার থেকে না যাচ্ছে। তারপর সেই পানিটাকে মোটামুটি 700 মিলির মতো বানাবো যতটুকু লাগে। সেই পানিটাকে সেখানে কি ডিগ্রেডেড ম্যাটেরিয়াল গুলো চলে গেছে সেটাকে আমরা টাইট্রেশন করব পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে, যে কতটুকু পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগছে পিঙ্ক পয়েন্ট আসতে। সেজন্য সেটার জন্য আগে শুধুমাত্র পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে সেই টেস্টটা করতে হয় যে কতটুকু লাগতেছে, এবং দুটোর স্ট্যান্ডার্ড থেকে আমরা কি করছি পরবর্তীতে ক্যালকুলেশনটা করতেছি। যেমন ভিটা হচ্ছে কি, যে যতটুকু ফাইবার থেকে যে পানিটা পাওয়া গেল সেই পানিটার জন্য লাগতেছে, আর প্রথমটা বিটা হচ্ছে যে একটা ব্ল্যাঙ্ক স্যাম্পল অর্থাৎ ব্ল্যাঙ্ক ফিলামেন্ট অর্থাৎ পানি দিয়ে চালাতে কতটুকু লাগতেছে। এন নরমালিটি, ডাব্লিউ হচ্ছে ড্রাই ওয়েট করে আমরা কি করছি কপার নাম্বারটা বের করতেছি। ওকে, এই ছিল আমাদের কপার নাম্বার টেস্ট। নাও আমরা লাস্ট যে টেস্টটা চলে এসেছি সেটা হচ্ছে যে কাপ্রামোনিয়াম ফ্লুইডিটি টেস্ট। দেখো ফ্লুইডিটি শব্দটা দিয়ে কি বাতাস চলাচল করবে এই ধরনের বোঝাচ্ছে মনে হচ্ছে। তো এই ফ্লুইডিটি কাপ্রামোনিয়াম ফ্লুইডিটি টেস্টটা হচ্ছে কি, যে ডিগ্রেডেশন তো হবে, ডিগ্রেডেশনের ফলে সেলুলোজ অক্সিসেলুলোজ গঠন করবে। সো দ্য টার্মস অফ ডিগ্রেডেশন পলিমারাইজেশন ক্যান অলসো অ্যাসিস্ট মেজারিং ফ্লুইডিটি। বলা হচ্ছে যে ডিপিটা কি, যে পলিমারের ডিপিটা ফল করবে, অর্থাৎ একটা মলিকুল একটা মলিকুলের সাথে লেগে থাকার যে, অর্থাৎ চেইন গুলো ভেঙে ভেঙে ছোট হয়ে যাবে। তাহলে ডিপিটা যখন ফল করবে তাহলে সেটা কি ফ্লুইডিটিটা কি গড়িয়ে চলার ক্ষমতা বা আহ, আহ, গড়িয়ে চলার ক্ষমতা, যেমন পানির ফ্লুইডিটি, মধুর ফ্লুইডিটি, পানি এবং মধু এই দুটাকে যদি একই সারফেসে ছেড়ে দেওয়া হয় তাহলে কোনটা আগে যাবে, পানি চলে যাবে, তাই না? তা পানির ফ্লুইডিটি বেশি, তো সেটার উপর বেস করে আমরা কি করছি কাপ্রোমোনিয়াম সলিউশন ফ্লুইডিটি নির্ণয় করব। সেটার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের যে কটন র স্যাম্পলটা রয়েছে সেই স্যাম্পলটাকে প্রথমে কি করতে হবে, ডিসলভ করতে হবে কাপ্রোমোনিয়াম হাইড্রোক্সাইডে। কতটুকু সলিউশন করতে হবে, 0.5% সলিউশন করতে হবে, অর্থাৎ যতটুকু সলিউশন লিকুইড নিব তার 0.5% ফেব্রিক নিব।
ওকে, কাপ্রোমোনিয়াম সলিউশনে ডিসলভ করব, তারপর সেটাকে কি করব, একটা ভিস্কোমিটারের সাহায্যে সেই ভিসকোসিটিটা মেজার করব প্রায় 20 ডিগ্রি সেন্টিগ্রেডে। এখানে আমরা পাশে একটা ভিস্কোমিটার দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমে ডিসলভ করার আগে আমরা একটা আমাদের জন্য একটা ব্ল্যাঙ্ক স্যাম্পল চালাতে হবে, বলতে আমাদের নন স্যাম্পল চালাতে হবে, অর্থাৎ এটার বের করার জন্য আমাদের যে সূত্রটা রয়েছে সেটা যদি আমরা একটু দেখি, যে এই যে আমাদের সূত্রটা রয়েছে সেটার c is equal to f1 into d1 into t1। তো বলা হচ্ছে এখানে d1 হচ্ছে ডেনসিটি, অর্থাৎ জানা বস্তুর ডেনসিটি এবং সময় কতটুকু লাগতেছে, এবং f1 হচ্ছে ফ্লুইডিটি, জানা ফ্লুইডিটি, কারণ আমাদের কনস্ট্যান্টটা বের করতে হবে। দেখো প্রথমে এই যে তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে একটা ছবি দেখতে পাচ্ছ, দেখো প্রথমে লক্ষ্য করো যে এখানে এই যে আমার পানির স্তর কিন্তু সমান, তাই না? আমি যে প্রথমে একটা পানি নিয়েছি সেই পানির স্তরটা সমান, বা যে স্যাম্পলটা ফ্লুইডিটি টেস্ট করব সেই স্যাম্পলটা নিয়েছি। ওকে, তারপর এই যে উপরে একটা ভালভ রয়েছে, রাবার ভালভ, সেটা দিয়ে আমরা কি করছি, উপরে পাম্প করতেছি, পাম্প করে করে যে বাতাসটা আছে সেটাকে বের করে দিতেছি। এই যে বাতাসটা আছে বের করে দিতেছি, তাহলে কি এই যে পানিটা বা স্যাম্পলটা যেটা কাপ্রোমোনিয়াম হাইড্রোক্সাইডে ডিসলভ করলাম কটনটা, সেটা কি আস্তে আস্তে উপরে উঠবে, 20 মিলির মতো নিব, উপরে উঠবে। উপরে উঠার পর একবারে বায়ুশূন্য হওয়ার পর আমরা ছেড়ে দিব, ছেড়ে দিয়ে দেখব এ এবং বি দুটো পয়েন্ট ঘড়ি ধরে দেখব যে কত সময় লাগতেছে, এ থেকে বি তে নামতে কত সময় লাগতেছে, এ থেকে বি তে নামতে কত সময় লাগছে। তাহলে নিশ্চয়ই পানির একরকম লাগবে, মধুর একরকম লাগবে, কারণ মধুর ঘনত্ব বেশি, ফ্লুইডিটি কম, তাহলে সেটা নামতে বেশি সময় লাগবে। আবার যেটা পাতলা, তো আমার কাপ্রোমোনিয়াম সলিউশনটা কিরকম হয়েছে, কাপ্রোমোনিয়াম সলিউশনটা যখন আমি ডিসলভ করেছি কটনটাকে, সেই কটনটার ডিপি যত কম হবে ফ্লুইডিটি তত বেশি হবে। সো আমরা যখন কি করছি এখন, এইভাবে আমরা যে স্যাম্পলটা নিব সেটা এভাবে নামাবো, এখন টাইমটা কাউন্ট করব যে কত সময় লাগতেছে। ওকে, তাহলে এখানে থেকে আমরা ঘড়ির সাহায্যে কি কাউন্ট, এ থেকে বি তে নামতে কত সময় লাগতেছে সেই কাউন্টটা, টাইমটা কাউন্ট করলাম। ওকে, এখন আমরা ইকুয়েশনে চলে আসি, যে সেটার জন্য ইকুয়েশন কনস্ট্যান্ট বের করার জন্য আমাদের একটা প্রথমে কনস্ট্যান্ট বের করতে হবে সি। আমাদের বের করার সূত্র হচ্ছে F is equal to c by t। F হচ্ছে ফ্লুইডিটি ভ্যালু, তাহলে সি কোনটা, সি হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্টটা, আর টি হচ্ছে টাইম, আমরা যে লিকুইডটার করব সেই লিকুইডটার টাইম, কিন্তু তার আগে আমাদের কনস্ট্যান্টটা দরকার। কনস্ট্যান্টটা দরকারের জন্য আমরা কি করছি, যে কনস্ট্যান্ট c of viscometer has been determined by measuring the time flow T1 second of the liquid fluidity for the purpose। আমরা জানি এরকম কোন বস্তুর ফ্লুইডিটি বেরটা নির্ণয় করব, কি কি জানি, তার ডেনসিটি জানি, তার ফ্লুইডিটি জানি, সবকিছু জানি। এন্ড গ্লাইসল ইজ হ্যাভিং, যেমন একটা কি আমরা গ্লাইসেরল এখানে ইউজ করছি, যার ডেনসিটি 0.1681 গ্রাম পার সেন্টিমিটার কিউব এবং ফ্লুইডিটি 0.683, আর রেস যেটাকে RHES দিয়ে প্রকাশ করা হয়। সো এই সূত্র থেকে F1 D1 এই দুটো তো আমরা জানি, এবং T1 টা আমরা ওখান থেকে পাবো আমাদের মেশিন থেকে, তাহলে সি টা আমরা বের করে নিতে পারবো। ওকে, আমরা কনস্ট্যান্ট বের করে নিলাম। এরপর আমাদের যে কাপ্রোমিনিয়াম অক্সাইডে আমরা কি করছি, ডিসলভ করেছি, সেটা সেই টা ডিসলভ করার ফলে সেই 20 মিলি আমরা নিচ্ছি, নেওয়ার পর উপরে টেনে নিচে ছেড়ে দিচ্ছি, এ থেকে বি তে কত সময় লাগছে সেই টি। তাহলে এখন আমরা সি গুণন টি থেকে সহজেই আমাদের সলিউশনের আমাদের যেটা মাপতে হবে সেটার যে ভিসকোসিটি বা ফ্লুইডিটি সেটা আমরা পেয়ে যাচ্ছি। সো এখানে যদি দেখা যায় যে আনব্লিচ কটন শো ফ্লুইডিটি অ্যাবাউট 2 এন্ড ব্লিচ কটন অ্যাবাউট 5, তো 5 থেকে 8 হচ্ছে এটার স্যাটিসফ্যাক্টরি নরমাল ভ্যালু, এর নিচে বা উপরে গেলে সাধারণত হয় না। এছাড়াও তো এই ছিল আমাদের, এটা হলো ফ্লুইডিটি টেস্ট। ওকে, এছাড়াও আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রেংথ টেস্ট, অর্থাৎ স্ট্রেংথ কমে যাবে, কেটে গেলে আবার জয়েন করবা, 1 মিনিট 2 মিনিট পর কেটে যাবে। ওকে, ফিজিক্যাল টেস্টিং টেস্ট, ফিজিক্যাল টেস্টিংটা কি, যে যখন একটা ফেব্রিকে স্কার্ট ব্লিচ করা হবে সেই ফেব্রিকটা কি হবে, নরমালি ফিজিক্যালি তার স্ট্রেংথটা লস হবে, কারণ ডিপিটা যদি ফল করে, পলিমারাইজেশনটা যদি ফল করে, সেই ক্ষেত্রে সেই ফেব্রিকটার স্ট্রেংথ একটু ফল করবে। তো র কটনের থেকে স্কার্ট ব্লিচ কটনের স্ট্রেংথটা অবশ্যই কম হবে, তো এই স্ট্রেংথ মেজার করেও কিন্তু আমরা নির্ণয় করতে পারি। এরপরে আরো রয়েছে স্টেইনিং টেস্ট, সেটা কি, যে দেখো এখানে যে কার্বক্সাইল গ্রুপ ইজ অক্সিডাইজ সেলুলোজ দিস ইজ স্টেইনিং উইথ সিআই ডিরেক্ট ব্লু এন্ড গিভ ইনক্রিজ আপটেক, যে এরকম স্টেইন পড়বে যখন আমরা এরকম বেসিক ব্লু বা ডিরেক্ট ব্লু দিয়ে দেখবো, আনস্কার্ট ফেব্রিকে কিন্তু এই ধরনের কোনো ইয়ে পড়বে না। তারপরে আমাদের আরো কিছু টেস্ট রয়েছে, যেমন হ্যারিসন টেস্ট, বলা হচ্ছে যে অক্সিসেলুলোজ টেস্ট ইজ সিম্পল এন্ড ইমার্স ইন এ বয়েলিং অ্যালকালাইন সিলভার নাইট্রেট সলিউশন।
and brown to black deposit of the silver produced কি বলা হচ্ছে oxycellulose test sample is immersed in a boiling so alkaline silver nitrate solution এ দিব তারপর brown black deposit বলবে সিলভারের and substrate they are reducing the aldehyde group এবং সেই brown black substance থেকে আমরা সহজেই আমাদের কাঙ্ক্ষিত টেস্টের মানটা পেয়ে যাব। তো এই ছিল আমাদের ফিজিক্যাল টেস্টিং এর ক্ষেত্রে, তারপরে স্টেনিং হেডিশন টেস্ট, ফ্লুইডিটি টেস্ট এবং কপার নাম্বার টেস্ট মেথড এবং প্রসিডিউর। আমাদের সাথে অ্যাবজর্বেন্সি টেস্ট রয়েছে স্কারিং ইফেক্ট ডিটারমাইন করার জন্য। তারপরে রয়েছে আমাদের এখানে কি এটা যে প্যারামিটারস গুলো রয়েছে আমাদের ভ্যাপারলগ ইউনিট রয়েছে, ভ্যাপারলগ ইউনিটের প্যারামিটারস গুলো রয়েছে, ভ্যাপারলগ ইউনিট এবং সাথে রয়েছে আমাদের এই তো ভ্যাপারলগ ইউনিট কাকে বলে এবং স্কারিং ইফেক্ট গুলো কিভাবে নির্ণয় করা যাবে সেটাই হচ্ছে আজকের